নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। কর্মচারীদের জন্য বড় সুখবর, সে সরকারি ক্ষেত্রেরই হোক আর বেসরকারি ক্ষেত্রেরই হোক। 1952 সালের পুরনো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যে বিধি ছিল, সেই বিধিকে পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার নতুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম 2026 জারি করেছে। এই যে নোটিশ বা নোটিফিকেশন, এটা 1952 সালের পুরনো বিধির বদলে জারি হলো, অর্থাৎ 52 সালের যে বিধি ছিল সেটা আর লাগু থাকবে না, তার বদলে চালু হতে যাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম 2026। কি বদল রয়েছে এই দুটো বিধির মধ্যে, সেই ব্যাপারেই আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা জানি যাদের যে কর্মচারীদের মূল বেতন বা বেসিক পে 15,000 টাকা পর্যন্ত, তাদেরকে বাধ্যতামূলকভাবে তার 12% প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে হয় এবং 12% অতিরিক্ত 12% মালিক পক্ষ দেয়, সরকার হলে সরকার দেয়। এই যে 12-24% তার মূল বেতনের, এটা প্রভিডেন্ট ফান্ডের ঘরে জমতে থাকে। তার ওপরে বছর বছর যেমন সুদ দেওয়ার হার ঘোষণা করা হয়, সেই অনুযায়ী সুদ দেওয়া হয় এবং রিটায়ারমেন্টের পরে বা অবসর গ্রহণের পরে এই প্রভিডেন্ট ফান্ডের জমা রাশি, সেটা অনেকের ক্ষেত্রেই বেশ বড় হয়, সেইটা তারা হাতে পান। কারুর বেসিক পে যদি 15,000 টাকার বেশি হয় এবং তিনি যদি চান, তাহলে 12% অতিরিক্ত টাকা তিনি প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার ম্যাচিং গ্র্যান্ট বা তার সমপরিমাণ টাকা মালিকপক্ষ বা সরকার দিতে বাধ্য নয়। ইচ্ছে করলে দিতে পারে, নাও দিতে পারে, সাধারণত দেওয়া হয় না। অর্থাৎ যাদের মূল বেতন 15,000 টাকার বেশি, তারা 12%-এর বেশি যদি রাখতে চায়, তাহলে তারা তা রাখতে পারে। সেক্ষেত্রে সরকারের ঘরে সুরক্ষিতভাবে একটা সুদ সহ সেই টাকা সে রিটায়ারমেন্টের পরে ফেরত পাবে। এই জিনিসগুলো আগের বিধিতেও ছিল এবং সেই জিনিসটা এখনও রয়েছে। পরিবর্তন কোথায়? পরিবর্তন হচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি আমি তুলতে চাই, চাকরি করা অবস্থাতেই আমি যদি তুলতে চাই, তাহলে আগে 12টি নিয়ম ছিল এবং সব মিলিয়ে সেই ব্যবস্থাটা যথেষ্ট জটিল ছিল। আমার কাছে এই অর্ডারের কপি রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে সেই জটিল 12টি নিয়মের বদলে 3টি নিয়ম বেঁধে দিচ্ছে সরকার এবং সেই অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের থেকে কেউ মাঝপথে টাকা তুলতে পারবেন। একটা কথা পরিষ্কার করে বলা ভালো প্রথমেই, প্রভিডেন্ট ফান্ডের যে টাকা জমা হয়ে রয়েছে তার মধ্যে 75%ই সর্বোচ্চ তুলতে পারেন কর্মচারী, বাকি 25% তাকে জমা রাখতে হবে। এটা এই কারণে যে অবসরের পরে যাতে সে অন্তত বড়সড় একটা টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে পেতে পারেন, তার জন্য 25% টাকা তাকে রাখতে হবে, পুরো টাকা কখনোই তিনি তুলতে পারবেন না। এখন যে 3টি ক্ষেত্রের কথা বলা হয়েছে, সেখানে বলা আরেকটা কথা হচ্ছে, সর্বনিম্ন 1,000 টাকার থেকে সর্বোচ্চ এই নিয়ম অনুযায়ী যতটা তার পক্ষে তোলা সম্ভব সেটা তিনি তুলতে পারবেন। 12 মাস পূর্ণ না হলে চাকরির টাকা তোলা সাধারণভাবে যাবে না, এইটা একটা কথা প্রথমেই মনে রাখতে হবে। স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে, বড়সড় চিকিৎসার প্রয়োজন দেখা দিলে এবং তার জন্য প্রভিডেন্ট ফান্ডের ওই 25% জমা রেখে পুরোটাই যদি কর্মচারী তুলতে চান, তাহলে তিনি সেটা তুলতে পারবেন। অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে তিনি প্রয়োজনে
যতটা তোলা যায় তার সবটাই তিনি তুলতে পারবেন। পরিবারের সদস্যদের শিক্ষার খরচ হিসেবে তিনি সর্বোচ্চ 10 বার এই প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা উইথড্র করতে পারবেন বা টাকা তুলতে পারবেন। আর বিয়ের জন্য, বিবাহের খরচের জন্য সর্বোচ্চ 5 বার আংশিকভাবে অর্থ তোলা যাবে। আর তৃতীয় যে বিষয়টি এখানে জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাড়ি বা আবাসন যদি তিনি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান বা জমি কিনে বাড়ি করতে চান, সেক্ষেত্রে হোম লোন শোধ বা সংস্কারের জন্য, বাড়ি সংস্কারও এর মধ্যে পড়ছে, হোম লোন শোধ বা বাড়ি সংস্কারের জন্য সর্বোচ্চ 5 বার তিনি এই টাকা তুলতে পারবেন। এখন একটা ব্যাপার আছে যে একজন কর্মচারী যদি চাকরি ছেড়ে দেন, তিনি রেজিগনেশন দেন, তাহলে কি তিনি তারপরেই প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকা পেতে পারবেন? না, নতুন বিধি অনুযায়ী 12 মাস তাকে বেকার থাকতে হবে। অর্থাৎ একজন যদি চাকরি ছেড়ে দিয়ে তার 1 মাসের মধ্যে অন্য নতুন কোনো জায়গায় জয়েন করেন, তাহলে তার প্রভিডেন্টের টাকা পাওয়াটা একটু জটিলতার মধ্যে ঢুকবে। কিন্তু তিনি যদি 12 মাস বেকার থাকেন চাকরি ছাড়ার পরে, তাহলে তিনি সবটাই টাকা প্রভিডেন্ট ফান্ডের তিনি সেখান থেকে তুলতে পারবেন। এক্ষেত্রে আবার কয়েকটা ছাড় আছে। কোনো মহিলা যদি তার বিয়ে হয়ে যাচ্ছে সেই কারণে তিনি চাকরি ছাড়েন, তাহলে এই 12 মাস বেকার থাকার শর্ত প্রযোজ্য হবে না। আরেকটা হচ্ছে 55 বছর বয়সে অবসর যদি কেউ নেন, যদি সম্পূর্ণ শারীরিকভাবে অক্ষম হয়ে যান, স্থায়ীভাবে বিদেশে চলে যান, এবং আরেকটা যেটা এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে বড় আকারের ছাঁটাই, সংস্থাতে একজনকে ছাঁটাই নয়, একসঙ্গে অনেক জনকে ছাঁটাই করা হলো, কোনো কারণে ডাউনসাইজ করা হলো, বা মালিক পক্ষ এবং কর্মচারীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিমে তিনি অবসর যদি নেন, তাহলে 12 মাসের বেকার থাকার নিয়ম কার্যকর হবে না। এই হচ্ছে যে জিনিসটা কেন্দ্রীয় সরকার বলেছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম 2026। এখন এক্ষেত্রে কর্মচারীদের কতটা সুবিধে বা কতটা অসুবিধে হবে, কর্মচারী সংগঠনগুলো এ ব্যাপারে কীরকম প্রতিক্রিয়া দেয়, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু সাধারণভাবে দেখে মনে হচ্ছে যে ন্যূনতম 25% প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে হবে। এর মধ্যে দিয়ে অবসরের পরে তার একটা অর্থ যাতে হাতে আসে এবং সেটা খুব কম না হয়, সেই দিকটাও যেমন নজর দেওয়া হয়েছে, তেমনি স্বাস্থ্য, বিবাহ বা শিক্ষার জন্য টাকা তোলার যে ব্যবস্থা, সেটাও অনেকটা সরলীকৃত করা হয়েছে বলে সাধারণভাবে প্রথমে সাদা চোখে দেখে এটা মনে হয়। তবে এই নোটিফিকেশনের এই নতুন বিধির খুঁটিনাটি সেটা নিশ্চয়ই কর্মচারী সংগঠনগুলো তারা খুঁটিয়ে দেখবেন এবং পরে তারা এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাবেন। সেই প্রতিক্রিয়াও আমরা আপনাদের সামনে নিয়ে আসব কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি।